হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু ভিশন WBCS। ভিশন WBCS-এ তোমাদের সকলকে স্বাগত। আজকের ক্লাসের WBCS 2024 প্রিলিমিনারিকে টার্গেট করে আমাদের যে শেষ মুহূর্তের রিভিশন চলছে তার আলোচ্য বিষয় হিমালয়ান রিভার সিস্টেম। রিভার সিস্টেম সম্পর্কে আমরা মোট দুটো ক্লাস কন্ডাক্ট করছি। প্রথমের ক্লাসটিতে আমরা হিমালয়ান রিভার সিস্টেম সম্বন্ধে আলোচনা করব। বেসিক যে জায়গাগুলো থেকে বিগত বছরে প্রশ্ন এসেছে বা যেগুলো থেকে জেনারেলি এসে থাকে সেই সমস্ত বিষয়গুলো, এবং এর পরবর্তী অংশে দক্ষিণ ভারতের যে নদ নদী ব্যবস্থা, দক্ষিণ ভারতের নদ নদী ব্যবস্থা সম্বন্ধে আমরা আলোচনা করব। রাইট, সো লেটস স্টার্ট। আমরা দেখব ভারতবর্ষের যে নদী ব্যবস্থা, স্পেসিফিক্যালি এই নদী ব্যবস্থাকে আমরা হিমালয়ান নদী ব্যবস্থাকে মূলত তিনটে সিস্টেমে ভাগ করে থাকি। একটা পশ্চিম দিকের অংশ, এই যে পশ্চিম দিকের অংশটা আমি দেখাচ্ছি, এই পুরো যে সিস্টেমটা, এটা হচ্ছে ইন্দাস রিভার সিস্টেম। এই যে অংশটা গঙ্গা নদী ব্যবস্থা, গ্যাঙ্গেটিক রিভার সিস্টেম, এবং পূর্ব দিকে আমরা পাচ্ছি ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা। মেনলি হিমালয়ান রিভার সিস্টেমের এই তিনটে অংশ দেখতে পাওয়া যায়, এবং এখান থেকে অবস্থানগতভাবে প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে পশ্চিম থেকে পূর্ব দিকে যদি সাজানো হয় তাহলে পশ্চিম থেকে পূর্ব দিকে এটা কেমন হতে পারে, এই জাতীয় প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে থাকে। এবার আমাদের দেখতে হবে যে এই হিমালয়ান নদী ব্যবস্থা যেটা আমরা বলছি, এই হিমালয়ান নদী ব্যবস্থার কী কী চরিত্র বিদ্যমান, কিছু স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক্স আমরা এই নদী ব্যবস্থা দেখতে পাবো। তাহলে প্রাথমিকভাবে আমরা এখানে উল্লেখ করতে পারি এই যে নদীগুলি রয়েছে, এই নদীগুলি হলো চরিত্রগতভাবে পেরিনিয়াল, অর্থাৎ নিত্যবহ। কেন নিত্যবহ বলা হচ্ছে? তার কারণ বরফ গলা জলে পুষ্ট, সারা বছর ব্যাপক পরিমাণে জলের অবস্থান এই সমস্ত নদীতে দেখতে পাওয়া যায়। বর্ষাকালে মনসুনের প্রভাবে পার্বত্য অঞ্চলগুলিতে বৃষ্টিপাত হয়, যেমন গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় অর্থাৎ গ্লেসিয়ার মেল্টিং যখন বাড়ে, তখনও কিন্তু আমরা এই নদীগুলিতে জলের ব্যাপক একটা প্রভাব দেখতে পাই, এবং সারা বছর এই নদীগুলিতে জল থাকে, সেই কারণে পেরিনিয়াল হয়। দ্বিতীয়ত, এই নদীগুলিকে, ম্যাক্সিমাম নদীগুলিকে আমরা আইডিয়াল নদী ব্যবস্থা হিসাবে বলতে পারি, যেহেতু পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করে, জলের প্রবাহমানতা ভালো থাকে, তাই ক্ষয় ভালো রকম করে, এবং স্বাভাবিকভাবে ক্ষয় যদি কোনো নদী ভালোভাবে করে, তার ক্ষেত্রে নিম্নবর্তী স্তরে যখন নদীর স্লোপ একদম কমে যায়, সেই জায়গাতে সঞ্চয় যথেষ্ট ভালোভাবে করবে। সেই কারণে আমরা এই সমস্ত নদীগুলির ডিপোজিশনাল ফিচার ভালো দেখতে পাই, এবং স্বাভাবিকভাবে এই সমস্ত নদীগুলির ক্ষেত্রে যে আদর্শ গতিপথ, অর্থাৎ উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি, এই তিনটে গতিপথ ভালোভাবে বোঝা যায়। এই দুটো প্রধান চরিত্র আমরা এই নদীগুলির ক্ষেত্রে দেখতে পাই। এবং আরেকটা কথা উল্লেখ করা যেতে পারে যে উত্তর ভারতের নদীগুলি, অর্থাৎ এই হিমালয়ান নদী ব্যবস্থাগুলি কিন্তু আমাদের যে গ্রেট প্লেন রিজিয়ন সেটা তৈরি করতে সাহায্য করেছে, এবং জলবিদ্যুৎ উৎপাদন তার ক্ষেত্রে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারেনি। তার কারণ হচ্ছে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য নদীর যে জল, সেইটাতে পলি সঞ্চয় বেশি হয়ে গেলে টারবাইন ঘোরাতে বা টারবাইন ঘুরে বিদ্যুৎ উৎপাদনে বাধাপ্রাপ্ত হয়, এবং যেহেতু এই নদী ব্যবস্থার ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে সেডিমেন্টেশন বেশি, তাই জলে দ্রবীভূত উপকরণের পরিমাণও বেশি হবে, সেই কারণে কিন্তু এটা একটা প্রবলেমেটিক সিচুয়েশন বলা যেতে পারে। এই হচ্ছে মোটামুটি অ্যাট এ গ্ল্যান্স আমাদের নদী ব্যবস্থা সম্পর্কে আলোচনা। এর পরবর্তীতে আমরা দেখব যে স্পেসিফিক্যালি নদী ব্যবস্থা থেকে কী ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে, স্পেসিফিক্যালি নদী ব্যবস্থা থেকে কি কি প্রশ্ন আছে, বিগত বছরে এসেছে, সেই অনুযায়ী আমরা কিন্তু নদীগুলিকে পড়ব। তো এই যে তিনটে নদী ব্যবস্থার কথা আমি বললাম, এবার যদি দেখি আমরা প্রত্যেকটা নদী ধরে ধরে আলোচনা করব, এবং যে প্রশ্নগুলো, যে ধরনের প্রশ্ন বিগত বছরে জিজ্ঞাসা করেছে, যেমন নদীর সোর্স কোথায় এটা জিজ্ঞাসা করে, নদী তীরবর্তী শহর এটা জিজ্ঞাসা করে, ডান দিক বাম দিকের উপনদী জিজ্ঞাসা করে, এবং যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে নদীর যে ভ্যালি সিস্টেম, রিভার ভ্যালি সিস্টেম, মাল্টিপারপাস রিভার ভ্যালি সিস্টেম, সেই বিষয়ে জিজ্ঞাসা করে। সো ফার্স্ট আমরা শুরু করব ইন্দাস নদী ব্যবস্থা থেকে, এবং ইন্দাস, তার পরবর্তীতে গিলগিট, ঝিলাম, চেনাব, এরকমভাবে প্রত্যেকটা নদী ব্যবস্থা আমরা সিন্ধু নদী ব্যবস্থা যেটা, সেটা সম্পূর্ণভাবে আলোচনাতে রাখব। তো শুরু করা যাক প্রথমে সিন্ধু নদী ব্যবস্থা। টোটাল 1880 কিলোমিটার দীর্ঘ,
তিব্বতের মানস সরোবরের কাছ থেকে এটা উৎপত্তি লাভ করছে এবং আরব সাগরে পতিত হচ্ছে। সিম্পলি এই জায়গাটা যদি আমরা দেখি, এই যে ইন্দাস, এই জায়গাটা হচ্ছে তিব্বতের মানস সরোবর। এই তিব্বতের মানস সরোবরের কাছ থেকে উৎপত্তি লাভ করে প্রথমেই প্রবাহিত হচ্ছে এরকমভাবে এবং ভারতবর্ষে ঢুকছে তিব্বত থেকে। তাহলে আমরা এর অবস্থানগতভাবে যদি লক্ষ্য করি, এই দিকে আমরা টিবেট পাচ্ছি কিছুটা, তার পরবর্তীতে এই যে জায়গাটা আমরা দেখতে পাবো, এই এই পুরো এরিয়াটা এটা ইন্ডিয়াতে ফ্লো করছে এবং তারপর পুরো এই অংশটা পুরোটা আরব সাগরে যে পতন হয়েছে এই পুরো জায়গাটা পাকিস্তানে ফ্লো করছে। এই হচ্ছে সিন্ধু নদীর অবস্থান এবং সিন্ধু নদীর গতিপথ। সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে কৈলাস মানস সরোবর থেকে, যেমনটা বললাম। তবে এখানে আরেকটা এক্সট্রা ইনফরমেশন আমি শেয়ার করে রাখি, যে তার উত্তর দিকের ঢাল থেকে, কৈলাস মানস সরোবরের কৈলাস পার্বত্য অঞ্চলের উত্তর দিকের ঢাল থেকে সিন্ধু নদীর উৎপত্তি হচ্ছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাথায় রাখবে। পাকিস্তানের কাছে মিথানকোট বলে একটি জায়গা আছে। এই মিথানকোট নামক জায়গাটিতে সিন্ধুর যে 5টি উপনদী, অর্থাৎ তারা কারা, ঝিলাম, চেনাব, রবি, বিয়াস এবং সতলেজ, ঠিক উত্তর দিক থেকে দক্ষিণ দিকে এরকমভাবেই তাদের অবস্থান আমি দেখিয়ে দিচ্ছি। এই যে 5টি নদী রয়েছে, এই 5টি নদী মিথানকোটের কাছে মিলিত হচ্ছে। কি হিসাবে মিলিত হচ্ছে? পঞ্চনদ বলে মিলিত হচ্ছে এবং তারপর আরব সাগরে তারা সামগ্রিকভাবে পতিত হচ্ছে। এই যে সিন্ধু নদী, চরিত্রগতভাবে মনে রাখতে হবে এটা একটা অ্যান্টিসিডেন্ট নদী। অ্যান্টিসিডেন্ট মানে যে সমস্ত নদী হিমালয় পার্বত্য অঞ্চল তৈরির আগে তৈরি হয়েছিল এবং হিমালয় পার্বত্য অঞ্চলের উৎপত্তির পরেতেও তাদের গতিপথে কিন্তু খুব একটা পরিবর্তন হয়নি, তাদের গতিপথ খুব একটা অবরুদ্ধ হয়নি, গতিপথ খুব একটা পরিবর্তন হয়নি, সেই সমস্ত নদী ব্যবস্থাকে আমরা উল্লেখ করছি কি হিসাবে? সেই সমস্ত নদী ব্যবস্থাকে আমরা উল্লেখ করছি অ্যান্টিসিডেন্ট বা পূর্ববর্তী নদী ব্যবস্থা হিসাবে। এবং এই যে পূর্ববর্তী নদী ব্যবস্থা, রাইট, এই যে পূর্ববর্তী নদী ব্যবস্থার কথা আমরা বলছি, এটা স্পেসিফিক্যালি সিন্ধু তার এক্সাম্পল হিসাবে বলতে পারা যায়। তার প্রমাণ ইন্দাস গর্জ তৈরি করা, অর্থাৎ সিন্ধু নদী আগে প্রবাহিত হতো এবং হিমালয় পার্বত্য অঞ্চলের উত্থানের পর ইন্দাস গর্জ তৈরি করে এটা ফ্লো করেছে। লে তার বাঁ দিকে অবস্থিত, মানে সিন্ধু নদীর প্রবাহ পথের ক্ষেত্রে আমরা যদি দেখি, লে তার বাঁ দিকে অবস্থিত একটি অংশ। এবার আমরা দেখব অন্য একটি নদী, তার নাম হচ্ছে সয়ক নদী। ইন্দাসের ডান তীরের উপনদী, তাহলে সয়ক রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি। এই যে ডেপসাং প্লেন, এই ডেপসাং প্লেন এটা হচ্ছে তিব্বতীয় অংশে অবস্থিত এবং কারাকোরাম রেঞ্জ দিয়ে ফ্লো করেছে। এই হচ্ছে রিভার সয়ক। আমি এখানে দেখাতে চেষ্টা করব একটুখানি যে সয়ক রিভার কোন জায়গায় অবস্থান করছে। এই হচ্ছে রিভার সয়ক, এই জায়গাটা, এই হচ্ছে রিভার সয়ক এবং সয়কের উপনদী হচ্ছে নুব্রা। এই যে সিয়াচেন গ্লেসিয়ার আমরা জানি, সিয়াচেন গ্লেসিয়ার মূলত অবস্থান করছে কোথায়? নুব্রা ভ্যালিতে। এটা ফিজিওগ্রাফির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিয়াচেন গ্লেসিয়ারের অবস্থান কোথায়। সিয়াচেন গ্লেসিয়ার নুব্রা ভ্যালিতে অবস্থিত। এর পরবর্তীতে আমরা সয়ক নদী সম্পর্কে দু একটা কথা বলবো। এই যে সয়ক নদী, এটা মূলত কারাকোরামের ইস্টার্ন লিমিট তৈরি করেছে। দ্যাট ক্যান অলসো বি আ পোটেন্সিয়াল কোয়েশ্চেন, যে কারাকোরামের ইস্টার্ন লিমিট কোন নদী তৈরি করেছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওকে, এবং এই সিয়াচেন গ্লেসিয়ারের যে ছোট ছোট নদীগুলি রয়েছে তাদের দ্বারা এটা জলপ্রাপ্তি হয়। এরপর আমরা জাস্কারের কথা বলবো। এটা লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ দ্য ইন্দাস। আমরা যেমন ডান তীরের উপনদী হিসাবে এখানে পড়লাম সয়ক, গিলগিট, এগুলোকে পড়লাম নুব্রা ডান তীরের উপনদী হিসাবে, তেমনি লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি হিসাবে আমরা জাস্কারের কথা বলবো। জাস্কার এবং লাদাখ রেঞ্জের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। এর পরবর্তীতে গিলগিট, যেমনটা আমি দেখালাম, এই হচ্ছে রিভার গিলগিট। রিভার গিলগিটের অবস্থান, এটা ইন্দাসের ডান তীরের উপনদী এবং প্রেজেন্টলি পাকিস্তান অকুপাইড কাশ্মীরে এটা অবস্থান করছে। গিলগিট সিটি, গিলগিট বাল্টিস্তান আমরা নাম শুনেছি, এই গিলগিট সিটি এর ডান তীরে অবস্থিত। এরপর ঝিলামের কথা বলবো। বেসিক্যালি জম্মু কাশ্মীর এই যে রাজ্য বা বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল, অবশ্য তার প্রাণ বলা যায় ঝিলামকে। সিন্ধু নদের বাম তীরের যে প্রধান 5টি উপনদী আছে, পঞ্চনদ যেটা আমরা উল্লেখ করে থাকি, তার অন্যতম নদী হচ্ছে ঝিলাম। এটা উৎপত্তি লাভ করছে ভেরিনাগ বলে একটি
স্প্রিং আছে, সেখান থেকে পীরপাঞ্জাল হিমালয়, অর্থাৎ পীরপাঞ্জাল হিমালয় মানে আমাদের যে মধ্য হিমালয় বা লেসার হিমালয়, এই মধ্য হিমালয় বা লেসার হিমালয়ের অংশ পীরপাঞ্জাল, সাউথ ইস্ট কাশ্মীরে অবস্থিত। এবং এই যে ঝিলাম নদী, এটা কাশ্মীর ভ্যালি দিয়ে ফ্লো করছে। আমি এখানে দেখাবো ঝিলাম নদীর অবস্থানটা এক্স্যাক্টলি কোথায়। এই হচ্ছে ঝিলাম, আশা করছি দেখতে পাওয়া যাচ্ছে। এই হচ্ছে ঝিলাম নদী, এই হচ্ছে ঝিলাম উৎপত্তি লাভ করছে। তাহলে ঝিলাম নদী কাশ্মীর ভ্যালি দিয়ে প্রবাহিত হয় এবং এটাকে লাইফ লাইন বলা হয় কাশ্মীরের। শ্রীনগর, এটা অনেক সময় প্রশ্ন জিজ্ঞাসা করে, ঝিলামের তীরে অবস্থিত। এছাড়া কিষানগঙ্গা, লিডার, সিন্ধ, পরু, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি নদী বলা যেতে পারে। যেমন এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কিষানগঙ্গা প্রজেক্ট বা কিষানগঙ্গা নদী এটা কোথায় অবস্থিত, রাইট? এই ধরনের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। তাছাড়া এখানে বিগত বছরে আরেকটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিল যে পেহেলগাঁও, আমরা কিছুদিন আগেই পেহেলগাঁও সম্পর্কে অনেকেই পরিচিত হয়েছে, আগে থেকে সেই সম্পর্কে না জানলেও। সেটা লিডার নদীর পাশে অবস্থিত পেহেলগাঁও, যেটা কাশ্মীরের অনন্তনাগ জেলায় অবস্থিত। এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করে। এরপর আমরা বলবো চেনাবের কথা। চেনাবের নাম ছিল আক্ষিনী। বৈদিক যুগে আমরা আক্ষিনী নাম হিসাবে পাই। বারালাচা পাসের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে। এবং এই যে চেনাব নদী, এর হেড স্ট্রিম মানে উৎপত্তির ক্ষেত্রে আমরা দুটো নদীর অংশ পাই। কি কি? একটা হচ্ছে চন্দ্র এবং আরেকটা হচ্ছে বাগা। এই যে জায়গাটা প্রত্যেকে লক্ষ্য করো, চেনাবের চন্দ্র এবং বাগা, এই দুটো অংশ আমরা এই নদীর ক্ষেত্রে পাবো। চন্দ্রভাগা সেই জন্যই বলা হয়। এবং এই চন্দ্র এবং বাগা এরা মিলিত হচ্ছে যে জায়গাটায়, তার নাম হচ্ছে থান্ডি বা তান্ডি। এই জায়গায় এরা মিলিত হচ্ছে, দিয়ে প্রবাহিত হয়। এই পাঙ্গি ভ্যালির প্যারালালে, পীরপাঞ্জাল রেঞ্জের প্যারালালে, আবার পীরপাঞ্জাল রেঞ্জ মানে আমরা এটা জম্মু কাশ্মীরেই বলতে পারি, প্রবাহিত হচ্ছে। এবং কিশোয়ার, রামবান, কাশ্মীরের আমরা যদি দেখি কিশোয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এর উপর প্রজেক্ট হিসাবে সালাল, বাগলিহার, দুলহস্তি, এই যে তিনটে প্রজেক্ট চেনাবের ওপর, এই তিনটে প্রজেক্ট থেকে কিন্তু বিগত বছরে প্রশ্ন এসেছে যে কোন নদীর ওপর এই প্রজেক্ট গড়ে উঠেছে। এই যে প্রজেক্টগুলির কথা বললাম, এই প্রজেক্ট গড়ে উঠেছে। বেসিক্যালি এই ধরনের প্রশ্নই কিন্তু জিজ্ঞাসা করা হয়। নেক্সট আমরা পড়ব রাভি। রাভি এবং বিয়াস, এই যে দুটি নদী রয়েছে, রাভি এবং বিয়াস, এই দুটি উৎপত্তি লাভ করেছে রোহতাং পাসের কাছ থেকে। তাহলে আমরা প্রথমে দেখব রিভার রাভির কথা। এই হচ্ছে রাভি, এই জায়গা রাভি। এবং তারপর দেখব আমরা বিয়াস। এই রাভি এবং বিয়াস দুটোর উৎপত্তিস্থল কিন্তু কাছাকাছি। মেনলি বিয়াস কুণ্ড থেকে বিয়াস উৎপত্তি লাভ করছে এবং রাভি রোহতাং পাসের কাছ থেকে উৎপত্তি লাভ করছে। তাহলে রাভি এবং বিয়াস, আমরা যে বলছি রোহতাং পাস কেন বলা হচ্ছে, কতটা কাছাকাছি অবস্থিত বোঝা যাচ্ছে। রোহতাং পাস থেকে উৎপত্তি লাভ করছে এবং পীরপাঞ্জাল এবং ধৌলাধরের মাঝখান দিয়ে প্রবাহিত হচ্ছে। তাহলে পীরপাঞ্জাল এবং ধৌলাধর এই দুটোই কিন্তু মিডিল হিমালয়ের অংশ। তার মানে যে ট্রান্স হিমালয়ের অংশ, সরি, যে ট্রান্স হিমালয় বললাম আমি, ট্রান্স হিমালয় না, অ্যাকচুয়ালি মিডিল হিমালয় মানে হচ্ছে লেসার হিমালয়, লেসার হিমালয়ের অংশ। এবং এই যে লেসার হিমালয় দুটো রাজ্যের মধ্য দিয়ে বিস্তার লাভ করছে, তার মধ্য দিয়ে এটা প্রবাহিত হচ্ছে। ধৌলাধর রেঞ্জের কাছে ডিপ গর্জ তৈরি করেছে। গর্জ মানে হচ্ছে, বলা যেতে পারে খুব সহজ ভাষায়, গভীর গিরিখাত। গর্জ মানে হচ্ছে গভীর গিরিখাত। চাম্বা এবং কাঠুয়া এই দুটো গুরুত্বপূর্ণ শহর এখানে গড়ে উঠেছে। পাঞ্জাব এবং জম্মু কাশ্মীরের মধ্যে একটা বর্ডার, প্রাকৃতিক বর্ডার হিসাবে এই নদী কাজ করছে। নেক্সট আমরা পড়ব বিয়াসের কথা। এগেন আমি বললাম রোহতাং পাস থেকে উৎপত্তি লাভ করছে। এবং এই যে বিয়াস এবং এর আগে আমরা যে দেখলাম আরেকটি নদী রাভি, তারা একসাথে উৎপত্তি লাভ করছে, একই অঞ্চলের কাছে উৎপত্তি লাভ করছে। পং রিজার্ভয়ার সিস্টেম বা পং ড্যাম হিমাচল প্রদেশে অবস্থিত, এটা বিয়াস নদীর ওপর অবস্থিত। এরপর আমরা বলবো শতদ্রুর কথা। শতদ্রু ইন্দাসের দক্ষিণতম উপনদী হিসাবে পরিচিত এবং এটা উৎপত্তি লাভ করছে রাকাস তাল থেকে। অনেকে এটাকে রাক্ষস তাল বলে থাকে, একই ব্যাপার, রাকাস তাল থেকে। তাল শব্দের অর্থ হলো লেক।
এটি কোথায়, এটির অবস্থান ঠিক কোথায় যদি আমরা দেখি, এই যে আমি এখানে দেখিয়েছিলাম, এই জায়গাটা হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তিস্থল কৈলাসের উত্তর ঢাল থেকে। এই মানস সরোবর লেকের দক্ষিণ দিকে এই রকম জায়গাতে আমরা আর একটা অংশ পাবো, এর নাম হচ্ছে রাকাস তাল। এই রাকাস তাল থেকে উৎপত্তি লাভ করছে এবং উৎপত্তি লাভ করে এটা ভারতবর্ষে প্রবেশ করছে। এই জায়গাতে যখন ভারতবর্ষে প্রবেশ করছে, একটি পাসের মধ্য দিয়ে প্রবেশ করছে, তার নাম হলো গিয়ে শিবকিলা। এই শিবকিলা পাস দিয়ে ভারতবর্ষে প্রবেশ করছে। এই রকমভাবে প্রবেশের জন্য যেটা মনে করা হয় যে এই নদী অর্থাৎ শতদ্রু নদীও অ্যাকচুয়ালি উৎপত্তি লাভ করেছিল হিমালয়ের উৎপত্তির পূর্বে, এবং পরবর্তীতে হিমালয়ের উত্থানের দ্বারা এটা প্রভাবিত হয়নি, সে তার নিজের প্রবাহ পথ বজায় রেখেছে, দিয়ে প্রবাহিত হয়েছে। ফলে এই যে পাস, এই পাস তৈরি হয়েছে বলে মনে করা হয়, এবং অবভিয়াসলি এখানে আমরা একটা গভীর গিরিখাতও পাই, রাইট? মোটামুটি এরকম আমরা বলতে পারি। এই যে দুটো নদী বিয়াস এবং সতলেজ বা শতদ্রু, এই দুটো নদীর মিলন হচ্ছে যে জায়গায়, সেই জায়গাটা হচ্ছে হারিকে, রাইট? এই হারিকে অঞ্চলে বিয়াস এবং সতলেজের যেখানে মিলন হচ্ছে তার নাম হচ্ছে হারিকে। এবার এই যে হারিকে অঞ্চলটা আমি দেখাচ্ছি ম্যাপে, এই হারিকে অঞ্চলটা কেন গুরুত্বপূর্ণ আমি কেন বলছি, তার কারণ হচ্ছে এই হারিকে অঞ্চল থেকে আমাদের ভারতবর্ষের অন্যতম গুরুত্বপূর্ণ যে বাঁধ না লেক, দ্যাট ইজ ইন্দিরা গান্ধী ক্যানেল অ্যান্ড ইন্দিরা গান্ধী লেক, যেটা স্পেসিফিক্যালি ক্যানেল হিসাবেই পরিচিত, সেই ক্যানেলকে খনন করা হয়েছে। এই দেখো এখানে এই যে বিয়াস এবং এই যে সতলুজ এদের মিলন হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গা থেকে, এবং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ওয়েটল্যান্ড, হারিকে ওয়েটল্যান্ড। এই জায়গা থেকে আমরা ইন্দিরা গান্ধী ক্যানেল সোজা রাজস্থান, পশ্চিম রাজস্থান এই দিক বরাবর টেনে নিয়ে আসা হয়েছে, যাতে এই অঞ্চলের মানুষজনকে চাষের সুবিধা দেওয়া যায়। এই কারণে এটা এতখানি গুরুত্বপূর্ণ। শতদ্রুর যে ট্রিবিউটারি রয়েছে, বিজ আছে, স্পিতি আছে, পরেচু আছে। স্পিতি নদীর কথা যদি আমরা বলি, শতদ্রুর ডান তীরের উপনদী এবং রোতাং পাস থেকে উৎপত্তি লাভ করেছে। এটা হিমাচল প্রদেশের মধ্য দিয়েই কেবলমাত্র প্রবাহিত হয়েছে। রোতাং, সুরাহি, হানজে এগুলো হচ্ছে উপনদী। মোটামুটি এই গেল হিমালয়ের সিন্ধু নদী ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ নদীগুলো। এবার আমরা গঙ্গা নদী ব্যবস্থার ক্ষেত্রে আসব। আমরা বলবো টন নদীর কথা। প্রথমে এই যে টন নদীর কথা আমি বলছি, এই টন নদী এই হচ্ছে যমুনা, যমুনার একটা উপনদী হচ্ছে টন, যমুনার একটা উপনদী হচ্ছে টন। আমি এটা দেখাতে চাইব, এই জায়গাটা দেখলে বুঝতে পারবে। এই হচ্ছে টন। এটা প্রশ্ন করলে অনেক সময় ডিফিকাল্ট হতে পারে। টন নদীর অবস্থানটা দেখে নাও। নেক্সট আমরা এবার অন্যান্য নদীগুলি সম্পর্কে, তাদের তথ্য সম্পর্কে আলোচনা করব। তাহলে টন যমুনোত্রী গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করছে অ্যান্ড ফ্লো থ্রু দ্য ওয়েস্টার্ন পার্ট অফ উত্তরাখণ্ড। ন্যাশনাল হাইওয়ে 94 এর পাস বরাবর গেছে। তাহলে এটা একটা প্রশ্ন হতে পারে যে কোন নদীর পাস বরাবর ন্যাশনাল হাইওয়ে 94 গেছে, বা এর পাশ দিয়ে কোন হাইওয়ে প্রসারিত হয়েছে। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু জিজ্ঞাসা করার সম্ভাবনা থেকেই যায়। এরপর আমরা ভাগীরথীর কথা বলবো। ভাগীরথী হচ্ছে গঙ্গার হেড স্ট্রিম। আমরা জানি যে গঙ্গার উৎপত্তি হচ্ছে ভাগীরথীর এবং অলকানন্দার মিলনের ফলে। এই ভাগীরথী উৎপত্তি লাভ করছে গঙ্গোত্রী গ্লেসিয়ার থেকে। স্পেসিফিক্যালি যদি বলা হয় গোমুখ থেকে, গোমুখ গুহা, প্রত্যেকে এই সম্পর্কে অবগত। গোমুখ গুহা থেকে উৎপত্তি লাভ করছে উত্তরকাশীতে এটার অবস্থান। এবং তেহেরি আর কোটেশ্বর প্রজেক্ট ভাগীরথীর উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ। তেহেরিটা খুব কমন, বাট কোটেশ্বরটা এতটা কমন না, এটা প্রশ্ন দিয়ে দিতে পারে। এই ভাগীরথী এবং এর পরে আমরা পড়ব অলকানন্দা। এই ভাগীরথী এবং তারপরে আমরা পড়ব অলকানন্দা। তাহলে এই যে অলকানন্দা নদী এবং ভাগীরথী, তাদের মিলনের ফলে তৈরি হচ্ছে গঙ্গা। তাদের মিলনের ফলে তৈরি হচ্ছে গঙ্গা। তারা মিলিত হচ্ছে কোথায়? দেবপ্রয়াগের কাছে। অলকানন্দা ভাগীরথীর মিলন হচ্ছে দেবপ্রয়াগের কাছে, অ্যান্ড দেন দ্য অ্যাকচুয়াল রিভার গঙ্গা ইজ অরিজিনেটেড। গঙ্গার অ্যাকচুয়াল উৎপত্তি স্থল হিসেবে আমরা এটা বলতে পারি। এছাড়া অন্যান্য উপনদীগুলি কি কি রয়েছে এখানে? অলকানন্দার উপনদীগুলো হচ্ছে পিন্ডার এবং মন্দাকিনী। দেখো
অলকানন্দার উপনদী পিন্ডার, তাহলে যেখানে অলকানন্দা এবং পিন্ডার মিলন হচ্ছে যে জায়গাটায়, সেটাও একটা প্রয়াগ। আবার অলকানন্দার সাথে আমরা যদি দেখি মন্দাকিনীর মিলন, এই মন্দাকিনী যেখানে মিলন হচ্ছে সেটাও আরেকটা প্রয়াগ। অলকানন্দা এবং পিন্ডার যেখানে মিলিত হচ্ছে তার নাম, সেই জায়গাটার নাম হচ্ছে কর্ণপ্রয়াগ। আমি শুধু কর্ণ লিখলাম, প্রয়াগটা লিখলাম না। আর অলকানন্দা আর এখানে অপর আরেকটি উপনদী হচ্ছে মন্দাকিনী, এই যে জায়গাটা, এটাও একটা প্রয়াগ হিসাবে পরিচিত। তাহলে এই জায়গাগুলিতে আমরা মোটামুটিভাবে যদি দেখি যে টোটাল 5টা প্রয়াগ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। যেমন বিষ্ণুপ্রয়াগ, নন্দপ্রয়াগ, এইরকমভাবে দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, এই প্রত্যেকটা জায়গাতে আমরা পাচ্ছি একটা করে প্রয়াগ। এবার দেখো পিন্ডারের কথা আমি বললাম যে এটা অলকানন্দার অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী, এবং পিন্ডার গ্লেসিয়ার নন্দাদেবী যে পিক রয়েছে, এই নন্দাদেবী পিকের কাছে অবস্থিত। আর নন্দাদেবী, ইট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া। হাইয়েস্ট পিক ইন ইন্ডিয়া যদি জিজ্ঞাসা করে যে এটা অবিতর্কিত অংশের মধ্যে অবস্থিত, মানে ভারতের যে অবিতর্কিত অংশ, এই অবিতর্কিত অংশের মধ্যে অবস্থিত হাইয়েস্ট হিমালয়ান পিক হচ্ছে নন্দাদেবী। করণপ্রয়াগের কাছে বা কর্ণপ্রয়াগের কাছে এটা যুক্ত হচ্ছে। এরপর আমরা কালী বা সারদা নদীর কথা বলবো। আচ্ছা, অলকানন্দা মন্দাকিনী এটা যে রুদ্রপ্রয়াগ আছে সেখানে অবস্থিত, ঠিক আছে, যেটা বলা হয়নি বলে দিলাম। কালী সারদা এইটা ঘরঘরা নদীর অন্যতম গুরুত্বপূর্ণ অংশ কালী সারদা, এবং উৎপত্তি লাভ করছে রাকাস্তার লেক থেকে। আমরা একটা নদী ব্যবস্থা পেলাম রাকাস্তার লেক থেকে, কিছুটা পশ্চিম উত্তর পশ্চিমে প্রবাহিত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে শতদ্রু নদী। তারপর দক্ষিণ দিক দিয়ে ভারতবর্ষের ওই শিবকিলা পাশ দিয়ে প্রবেশ করছে। আরেকটা নদীর নাম আমরা বললাম কালী সারদা। ঠিক এই যে কালী সারদা নদী, অর্থাৎ এই রাকাস্থল মানে এই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে, এদের প্রবাহটা হবে এই দিকে। এই যে কালী সারদা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোন পার্সপেক্টিভে? নেপাল এবং ভারতের মধ্যে একটা ন্যাচারাল ফ্রন্টিয়ার বা বাউন্ডারি তৈরি করছে, যেটা কালী নদী নামে পরিচিত। এবং কালী নদী স্পেসিফিক্যালি মনে রাখবে, কালী নদী ভারত এবং নেপাল মানে উত্তরাখণ্ড দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি দেখালাম এই যে জায়গাটা উত্তরাখণ্ড দিয়ে প্রবাহিত হচ্ছে, এইটা স্পেসিফিক্যালি নেপাল এবং ভারতের মধ্যে একটা বর্ডার তৈরি করেছে। এবং অ্যাজ অফ নাও, এই কিছুদিন আগে পর্যন্ত নেপাল এবং ভারতের যে বিবাদ, যে বিতর্ক ছিল, সেটা কিন্তু এই কালী নদীকে কেন্দ্র করে ছিল। মানে নেপাল বলছিল আর কি যে কালী নদী আরো কিছুটা পশ্চিম দিকে তার অবস্থান, মানে পশ্চিম দিকে মানে ওরা চাইছিল বলতে এইটা, এই দিকে কালী নদীর থেকে আরো পশ্চিমে তাদের বর্ডার রয়েছে, এই বিতর্ক আর কি। এটা নিয়ে আমাদের এই মুহূর্তে আলোচনা করার প্রয়োজনীয়তা নেই। উৎপত্তি এটা আমরা হিমালয়ান রিভার সিস্টেম হিসাবেই পাচ্ছি। ওকে, এই যে দুধওয়া ন্যাশনাল পার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইউপির ন্যাশনাল পার্ক। তাহলে এইটা জিজ্ঞাসা করতে পারে যে কালী নদী কার ইয়ে দিয়ে গেছে, কালী বা সারদা বা কালী সারদা একসাথে বলা যেতে পারে। নেক্সট কার্নালি বা ঘাড়ঘড়া, এটা গুরলামান্দা পিকের থেকে উৎপত্তি লাভ করছে মানস সরোবরের দক্ষিণ দিকে। কার্নালি নামে এটা পরিচিত। সারদা, সরজু, রাপ্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাপ্তি নদী ব্যবস্থা। ওকে, চলো নেক্সট আমরা দেখব, অলরেডি এটা সম্পর্কে আমরা আলোচনা করলাম যে এই কার্নালি বা ঘরঘড়া বিহারের চাপড়ার কাছে এসে মিশছে, উত্তরপ্রদেশ বিহারের মধ্যে বর্ডার তৈরি করছে। তাহলে ফর্মস দ্য বাউন্ডারি বিটুইন ইউপি অ্যান্ড বিহার, দ্যাট ক্যান বি আ পোটেন্সিয়াল কোয়েশ্চেন। নেক্সট গঙ্গা, লংগেস্ট রিভার, উৎপত্তি লাভ করছে অলকানন্দা ভাগীরথীর মিলনে এবং বে অফ বেঙ্গলে গিয়ে মিশছে। সো স্পেসিফিক্যালি গঙ্গা নদীর ক্ষেত্রে আমরা যদি নাম পরিবর্তন দেখি, গঙ্গা নদী প্রবাহিত হয়ে আসছে এলাহাবাদ এই জায়গাতে এসে, মানে প্রয়াগরাজের কাছে এসে যমুনার সাথে মিলিত হচ্ছে, তারপর প্রবাহিত হয়ে আমরা সোজা চলে আসবো মধ্যগতিতে একেবারে রাজমহল পাহাড় পেরিয়ে মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে। এই জায়গাটা নাম গঙ্গা যমুনা। উৎপত্তি স্থলে আমরা নাম পেয়েছি দুটো এরকম ভাবে।
অলকানন্দা, ভাগীরথী। আবার এই জায়গাতে এসে এটা ভাগ হয়ে যাচ্ছে, মেজর শাখাটা পদ্মা হিসাবে আর অপ্রধান শাখাটা এরকমভাবে সোজা চলে আসছে। তার কিছুটা অংশের নাম আমরা এগেন পাবো ভাগীরথী, এবং তারপর নদিয়ার নবদ্বীপ থেকে এর নাম হয়ে যাচ্ছে হুগলি, এবং এই হুগলি নাম নিয়েই কিন্তু এটা বঙ্গোপসাগরে এসে মিশছে। মোটামুটি এরকমভাবে এটাকে আমরা ব্যাখ্যা করতে পারি। অন্যান্য নদী হিসাবে আমরা পড়ব রামগঙ্গা, গঙ্গার অন্যতম গুরুত্বপূর্ণ উপনদী। এবং এই যে রোহিলাখণ্ড প্লেন, উত্তরপ্রদেশের যে বিখ্যাত রোহিলাখণ্ড প্লেন, এটা কিন্তু রামগঙ্গা নদীর দ্বারা গড়ে উঠেছে। অর্থাৎ এই যে জায়গাটা আমি দেখাতে চেষ্টা করব ম্যাপে, এই যে জায়গাটা, এটা কিন্তু এই যে রামগঙ্গা নদী দেখতে পাওয়া যাচ্ছে, গঙ্গার বাম তীরের উপনদী রামগঙ্গা, এই জায়গাটা রোহিলাখণ্ড প্লেন তৈরি করেছে রামগঙ্গা, রাইট। নেক্সট আমরা রামগঙ্গার পর অন্য নদী ব্যবস্থা দেখব, গোমতী। এর তীরে লখনৌ আছে। রামগঙ্গার তীরে যেমন আমরা মোরাদাবাদ সিটি দেখতে পাই, এর তীরে লখনৌ আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা পিলিভিত জেলা থেকে উৎপত্তি লাভ করছে, এবং এই হচ্ছে এই যে গোমতী, গঙ্গার বাম তীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপনদী, লখনৌ শহরের তীরে অবস্থিত। নেক্সট আমরা পড়ব সরজু, অযোধ্যা, সরাইউ তীরে অযোধ্যা অবস্থিত, রাইট। এরপর আমরা পড়ব রিভার গন্ডক। তাহলে এই জায়গাতে স্পেসিফিক্যালি যেটা আমার বলার উদ্দেশ্য, যে এই নদী ব্যবস্থা, তার যে শহর গড়ে উঠেছে পাশে, সেটাকে একটু দেখতে হবে। গন্ডক তিব্বত নেপাল বর্ডার থেকে উৎপত্তি লাভ করছে, অ্যান্ড ডেফিনেটলি যেহেতু তিব্বত নেপাল বর্ডার থেকে উৎপত্তি লাভ করছে, এই যে জায়গাটা, এটা তিব্বত ওপরের দিকটাতে, মানে উত্তরের দিকে তিব্বত এবং দক্ষিণের দিকে নেপাল, এই জায়গা থেকে উৎপত্তি লাভ করছে আসছে, এবং বিহারে এসে মিলিত হচ্ছে। গন্ডক বা গণ্ডকী উত্তরপ্রদেশ এবং বিহারের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। এরপর আমরা পাবো বুড়ি গন্ডক, মূলত ইন্ডিয়া নেপাল বর্ডারে সামিসার পাহাড় অঞ্চল, ইন্ডিয়া নেপাল বর্ডারে যে সামিসার পাহাড় অঞ্চল রয়েছে, এই সামিসার পাহাড় অঞ্চল থেকে উৎপত্তি লাভ করছে, এবং সবথেকে গুরুত্বপূর্ণ বাল্মীকি ন্যাশনাল পার্ক, এই বাল্মীকি ন্যাশনাল পার্কের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। বুড়ি গন্ডক এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় এই ধরনের প্রশ্নগুলির রেসপেক্টে, যে কোন ন্যাশনাল পার্কের ভিতর দিয়ে প্রবেশ করছে বা ইত্যাদি ইত্যাদি। নেক্সট আমরা পড়ব বাগমতী নদী, নেপালের নদী, স্পেসিফিক্যালি কাঠমান্ডু ভ্যালি দিয়ে ফ্লো করছে, এবং আমাদের যে কোশি নদী তার সাথে মিলিত হচ্ছে। কোশিকে বলা হয় সরো অফ বিহার। কাঠমান্ডু শহর বাগমতী নদীর তীরে গড়ে উঠেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট কোশি, মূলত সপ্ত কোশি নামে পরিচিত, সুত কোশি, তাম্বা কোশি, তালখা, দুধ কোশি, বৈটা কোশি, অরুণ এবং তাম্বার, এই যে টোটাল 7টা নদী তার দ্বারা গঠিত। আমরা অরুণ নদীর কথা বলবো। এর মেইন স্ট্রিম যেটা গোসাইথান পাহাড় অঞ্চল, গোসাইথান পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি লাভ করেছে। এছাড়া তুমার, অরুণ এবং সোন, এই তিনটে একত্রে ত্রিবেণী নামে পরিচিত, ত্রিবেণী কোশিও বলা যায়, যেটা মহাভারত রেঞ্জের কাছ থেকে উৎপত্তি লাভ করেছে। বেসিক্যালি এই যে জায়গাটা, এই যে কোশি নদী ব্যবস্থা, এই জায়গাটা আমি দেখাতে চাইবো। কোশি নদী ব্যবস্থা মানে এটা পুরোটা নেপাল অঞ্চল থেকে এরকমভাবে টোটাল আমরা প্রবাহিত হয়ে আসতে দেখব কোশি নদী ব্যবস্থা, এবং নেপাল থেকে সোজা দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে, বিহারের কাছে মিলিত হয়েছে। কোশি নদী যে কারণে বিখ্যাত, কোশি নদীর মানে নটোরিয়াস বলা যেতে পারে, দ্যাট ইজ এর বারে বারে রিভার শিফটিং। এই ক্লাসে তো আলোচনার পরিসর নেই, পরে নিশ্চয়ই কোনো ক্লাসে এই রিভার শিফটিং, রিভার ক্যাপচার, হেডওয়ার্ড ইরোশন, এই যে শব্দগুলো আমরা সাধারণত নদীর আলোচনার ক্ষেত্রে ব্যবহার করে থাকি, এটা কি বা কেন কিভাবে হয়, এটা আমি এই ক্লাসের আলোচনাতে নিশ্চয়ই বলে দেব। ওকে, এর পরবর্তীতে আমরা পড়ব রঙ্গিত, সিকিমের লার্জেস্ট রিভার, তিস্তা নদীর গুরুত্বপূর্ণ উপনদী। এবং এই যে রঙ্গিত রিভার, এটা মূলত যে অ্যাডভেঞ্চার স্পোর্ট, অ্যাডভেঞ্চার র্যাফটিং,
এই অ্যাডভেঞ্চার র্যাফটিংয়ের জন্য বিখ্যাত। এরপর আমরা মহানন্দা নদীর কথা বলবো। মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দিয়ে প্রবাহিত হচ্ছে এবং স্পেসিফিক্যালি এটা ওয়েস্ট বেঙ্গলের গুরুত্বপূর্ণ নদী। মহলধিরাম রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করছে এবং এটা ওয়েস্ট বেঙ্গল, বিহার, বাংলাদেশ তিনটি জায়গা দিয়ে ফ্লো করছে। মহানন্দা নদীর কথা যদি বলা যায়, এটা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নদী। উত্তরবঙ্গের প্লেন তৈরি করেছে। মহানন্দা নদীর পার্শ্ববর্তী অঞ্চলে আমরা যে তাল, দিয়ারা সমভূমি অঞ্চল পাই, এই মহানন্দা নদীর পার্শ্ববর্তী অঞ্চলেই কিন্তু বরেন্দ্রভূমি, মহানন্দা নদীর ডান তীরের যে বিস্তীর্ণ ভূভাগ রয়েছে তাকে বরেন্দ্রভূমি হিসাবে আমরা বলে থাকি। এরপর আমরা তিস্তা নদী ব্যবস্থার কথা বলবো। ব্রহ্মপুত্রের অন্যতম গুরুত্বপূর্ণ এবং পশ্চিমতম নদী এবং নর্থ বেঙ্গলের লাইফ লাইন বলা যায় তিস্তাকে। অ্যান্ড অবভিয়াসলি নর্থ বেঙ্গলের জন্য এটিকে রেড রিভার বলা যেতে পারে বন্যা প্রবণতার জন্য। এটা আরও একটা চরিত্র আছে, দ্যাট ইজ আ মিসফিট রিভার। এটা মিসফিট রিভার হিসাবেও পরিচিত। তিস্তা উৎপত্তি লাভ করছে জেমু গ্লেসিয়ার থেকে। বেসিক্যালি এই যে জেমু গ্লেসিয়ার, সেখান থেকে দুটো স্ট্রিম, এর দুটো হেড স্ট্রিম আছে, দ্যাট ইজ লাচুং, লাচেন। ওকে, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই জায়গাতে দেখো, 1787 সাল পর্যন্ত, 1787 সাল পর্যন্ত এটা উল্লেখ করা হয় যে এই নদী ব্যবস্থা, 1787 সাল পর্যন্ত যদি আমরা দেখি, এই নদী ব্যবস্থা বেসিক্যালি গঙ্গা নদী ব্যবস্থার সাথে মিট করত। ঠিক আছে, এই নদী ব্যবস্থাও কিন্তু গঙ্গা নদী ব্যবস্থার সাথে মিট করত। তার পরবর্তীতে একটা ব্যাপক বন্যা হয় এবং কিছু ভূসংস্থানগত পার্থক্যের কারণে এটা আরও পূর্ব দিকে শিফট করে চলে যায়। বর্তমানে এই তিস্তা নদী মিলিত হচ্ছে কার সাথে? বর্তমানে তিস্তা নদী মিলিত হচ্ছে ব্রহ্মপুত্রের সাথে, রাইট? আমরা ব্রহ্মপুত্রের সাথে মিলিত হতে দেখতে পাবো, সেই ব্রহ্মপুত্রের সাথে মিলনটা আমরা দেখতে পাই। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট আমরা বলবো সংকোচ নদীর কথা। সংকোচ নদী পশ্চিমবঙ্গের পূর্বতম নদী। সংকোচ নদীর অবস্থান পশ্চিমবঙ্গের একদম পূর্ব দিকে। আমরা এইরকমভাবে এই দিকে প্রবাহিত হতে দেখবো সংকোচ নদীকে, যেটা আসাম এবং ওয়েস্ট বেঙ্গলের সাথে বর্ডার তৈরি করেছে, রাইট? এরপর মানস নদীর কথা বলবো। ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী, ভুটান থেকে উৎপত্তি লাভ করছে এবং এটা মানস যে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, এই মানস বায়োস্ফিয়ার রিজার্ভ অঞ্চল দিয়ে ফ্লো করেছে। এটার জন্য এটা গুরুত্বপূর্ণ। মোটামুটি এই হলো গিয়ে আমাদের সমস্ত নদী ব্যবস্থাগুলির ক্যারেক্টারিস্টিক্স। স্পেসিফিক্যালি এই জায়গাতে আমরা যদি দেখি, এই যে নদীগুলির কথা বলছি, তাদের অবস্থানটা ডেফিনেটলি আমি দেখাবো যে কোথায় তারা অবস্থিত। এই যে আমরা তিস্তা নদী যেমন পশ্চিম দিক অংশের কথা বললাম, এই যে ব্রহ্মপুত্রে এসে মিলিত হচ্ছে মানস। এরপর বাকি যে নদীগুলো আছে, সিয়াং, দিবাং, লোহিত, বুড়ি দিহাং, ধানসিঁড়ি, প্রত্যেকটা নদী ব্যবস্থাই আমি ম্যাপের মাধ্যমে এখানে দেখিয়ে রেখেছি। তো যাই হোক, মানসের পর আমরা পাবো কামেং, ব্রহ্মপুত্রের রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি এবং আসামের তেজপুরের কাছে। এটা অরুণাচল প্রদেশ তিব্বত বর্ডার দিয়ে আসছে এবং ব্রহ্মপুত্রের সাথে মিলিত হচ্ছে আসামের তেজপুরের কাছে। সুবনসিরি ব্রহ্মপুত্রের ডান তীরের উপনদী এবং অবর আর ডাফলা হিল থেকে, একদিকে মিরি একদিকে ডাফলা হিল এবং তার থেকে অবরকে আলাদা করছে। নেক্সট ব্রহ্মপুত্র নদীর কথা বলবো, যেটা চেমায়ুংদুং গ্লেসিয়ার থেকে উৎপত্তি লাভ করছে। আমরা যখন দেখলাম যে সিন্ধু নদী উৎপত্তি লাভ করছে কৈলাস মানস সরোবরের এবং কৈলাস পাহাড়ের উত্তর দিকের ঢাল থেকে, ঠিক তেমনই এটা মনে রাখতে হবে যে এটা কৈলাস পাহাড়ের দক্ষিণ দিকের ঢাল থেকে, কৈলাস পাহাড়ের দক্ষিণ দিকের ঢাল থেকে উৎপত্তি লাভ করছে। সেই কারণে এটা গুরুত্বপূর্ণ। আমরা উত্তর দিকের ঢাল থেকে পেয়েছি, আমরা দক্ষিণ দিকের ঢাল থেকে পাচ্ছি। এবার এই যে ব্রহ্মপুত্র নদ, এটা আমাদের উত্তর পূর্ব অঞ্চলের লাইফ লাইন বলা যেতে পারে এবং অবভিয়াসলি এটাও একটা অ্যান্টিসিডেন্ট স্ট্রিম। তার কারণ হচ্ছে এটি নামচাবাড়োয়া পার্বত্য অঞ্চলের কাছে ঠিক এই রকমভাবে একটা ইউটার্ন নিয়ে এরকমভাবে প্রবেশ করছে। অর্থাৎ এই যে জায়গাটা, এই জায়গাটাতে
সে তৈরি করছে দিহাং গর্জ। এই জায়গাটাতে তৈরি করছে দিহাং গর্জ, রাইট? এই জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া উপনদী হচ্ছে দিবাং, লোহিত, ঠিক আছে। দিবাং লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি ব্রহ্মপুত্রের ক্ষেত্রে অরুণাচল প্রদেশ এবং আসামের দিয়ে প্রবাহিত হচ্ছে মিসমি হিল দিয়ে, মিসমি হিলের পার্শ্ববর্তী অঞ্চল দিয়ে, এটা গুরুত্বপূর্ণ। তেজু, পরশুরাম কুণ্ড এগুলো গুরুত্বপূর্ণ শহর। আমি দিবাংটা একটুখানি দেখিয়ে দিই। এই হচ্ছে দিবাং। নেক্সট আমরা পড়ব লোহিত, লেফট ব্যাঙ্ক ট্রিবিউটারি ব্রহ্মপুত্রের অরুণাচল প্রদেশে এবং আসামে, এবং আসামের যে নর্থ ইস্ট কর্নার দিবাং এবং দিহাং ওই জায়গা দিয়ে প্রবাহিত হচ্ছে এই জায়গাটাতে। তাহলে একদম আমরা পূর্ব দিকের অংশ হিসাবে যদি পাই, ব্রহ্মপুত্রের বাম তীরের অংশ হিসাবে এই নদীগুলির কথা আমরা উল্লেখ করতে পারি, রাইট? নেক্সট আমরা পড়ব রিভার বরাক। এই যে বরাক রিভার, এটা মূলত বড়াইল রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বড়াইল রেঞ্জ থেকে এটা উৎপত্তি লাভ করছে এবং তারপর এটা প্রবাহিত হচ্ছে। বড়াইল রেঞ্জ আমাদের উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ একটা রেঞ্জ। আসাম এবং মণিপুরের ভেতরে যে ফিজিক্যাল বাউন্ডারি, স্টেট বাউন্ডারি একটা ফিজিক্যাল, আমরা ইউপি বিহারের মধ্যে দেখলাম, আসাম ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখলাম সংকোচ, আবার পরবর্তী ক্লাসে তোমরা দেখবে যে সুবর্ণরেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং ওড়িশার মধ্যে। ঠিক তেমনই আসাম এবং মণিপুরের মধ্যে বরাক নদী এটা তৈরি করছে। প্রধান শহর হচ্ছে শিলচর, NH 53 এই জায়গা দিয়ে প্রসারিত হয়েছে। নেক্সট মণিপুর রিভার, মণিপুর হিল থেকে উৎপত্তি লাভ করছে। জাস্ট এই নামগুলো মনে রাখলেই যথেষ্ট। ধলেশ্বরী রিভার মিজো হিল থেকে উৎপত্তি লাভ করছে এবং ট্রপিক অফ ক্যান্সারকে এটা ক্রস করছে। ট্রপিক অফ ক্যান্সারকে এটি ক্রস করছে। মোটামুটি এই হলো আমাদের যে প্রধান প্রধান নদী ব্যবস্থা সেই সম্পর্কে আলোচনা। আমরা উত্তর ভারতের নদী ব্যবস্থাগুলো সম্পর্কে বললাম, মোটামুটি হিমালয়ের নদী ব্যবস্থাগুলো অ্যাট এ গ্ল্যান্স 15-20 মিনিটের মধ্যে একবার জাস্ট দেখে নিলেই আমাদের এটা কমপ্লিট হবে। আর দুটি নদীর কথা আমরা বলবো, একটি হচ্ছে দিখু নদী এবং একটি হচ্ছে ধানসিঁড়ি। দিখু নদী বা দিখৌ নদী এটা উৎপত্তি লাভ করছে নাগা হিল থেকে এবং মাজুলি আইল্যান্ডের কাছে গিয়ে এটা মিট করছে। দিখু আমি ম্যাপে দেখাচ্ছি। আর হচ্ছে ধানসিঁড়ি, এটা বড়াইল রেঞ্জ থেকে উৎপত্তি লাভ করছে এবং এই যে নদী রেংমা হিলের কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেখানে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক রয়েছে, ঠিক আছে, আসাম এবং নাগাল্যান্ডের মধ্যে বর্ডার তৈরি করছে। তাহলে এই যে নদীগুলি, আসাম নাগাল্যান্ডের মধ্যে ধানসিঁড়ি নদী, এখানে আমরা দেখলাম আসাম মণিপুরের মধ্যে বরাক নদী, অর্থাৎ কোন স্টেট কোন নদী দ্বারা পৃথকীকৃত হচ্ছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হচ্ছে দিখু, এই হচ্ছে বুড়িদিহাং, এই হচ্ছে ধানসিঁড়ি। এই ম্যাপটা একটুখানি দেখে নিলেও কিন্তু নদী ব্যবস্থা সম্বন্ধে পশ্চিম থেকে পূর্ব দিকে একটা ধারণা পাওয়া যেতে পারে। সো এই ছিল আজকের হিমালয় নদী ব্যবস্থা সম্পর্কে একটা ছোট্ট ক্লাস। যারা এই ক্লাসের PDF বা অন্যান্য সমস্ত ক্লাসের PDFগুলো পেতে চাও, তারা ডেফিনেটলি এই ভিশন WBCS অ্যাপটা ডাউনলোড করে, ঠিক যেভাবে আমি এখানে দেখিয়ে রেখেছি, ভিশন WBCS অল ফ্রি PDF WBCS 2024 এইটা, এবং এই ফ্রি ই-বুক সেকশন, এখান থেকেই কিন্তু পুরো এটা তোমরা পেয়ে যাবে যদি তোমাদের দরকার লাগে। আশা করব এটা তোমাদের কাজে লাগবে, কামিং এক্সামে যথেষ্ট ভালোভাবে তোমরা এটাকে ইউটিলাইজ করতে পারবে। সো অন দিস নোট, থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ এ গুড ডে অ্যান্ড বেস্ট অফ দ্য লাক ফর ইউর এক্সাম।